আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন বোন আলেমা। ইউরোপে আক্রমণ করবে না রাশিয়া, লিখিত গ্যারান্টি দিতে প্রস্তুত পুতিন। পশ্চিম তীরে আত্মসমর্পণ করা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলায় তাজিকিস্তানের চীনের ৩ নাগরিক নিহত। সর্বশেষ জানাবো, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে বললেন মির্জা ফখরুল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন বোন আলেমা। পাকিস্তানে হাইকোর্টের আদেশ সত্ত্বেও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের। এ ঘটনায় তার বোন আলেমা খান আদিয়ালা জেল সুপারিনটেন্ডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন। শুক্রবার ২৮ নম্বর এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সপ্তাহে অন্তত ২ বার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল আদালত। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং পিটিআই এর আরও বেশ কয়েকজন সদস্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গত রাতভর অবস্থান কর্মসূচি পালন করার পর এই মামলাটি দায়ের করা হয়। ২০২৩ সাল থেকে ইমরান রাওয়ালপিন্ডির এই কারাগারটিতেই বন্দী। বৃহস্পতিবার অষ্টমবারের মতো তার সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় অবস্থান কর্মসূচি শুরু করেন দলের নেতা ও পরিবারের সদস্যরা। এর আগে আলেমা সহ ইমরানের বোনেরা রাওয়ালপিন্ডির কারাগারের বাইরে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তখনও প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ডনের প্রতিবেদন অনুসারে আজ শুক্রবার সকালে পিটিআই নেতারা তাদের সর্বশেষ অবস্থান কর্মসূচি শেষ করেন। এরপর খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তারা এখন আইএইচসিতে যাবেন, যেখানে আলেমা আদালত অবমাননার আবেদন করেছেন। মামলায় আদিয়ালা জেল সুপারিনটেন্ডেন্ট আব্দুল গফুর আঞ্জুম ছাড়াও সদর বেরুনি স্টেশন হাউস অফিসের রাজা আইজাজ আজিম, স্বরাষ্ট্র সচিব ক্যাপ্টেন মোহাম্মদ খুররম আগা এবং পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের সচিব নুরুল আমিনকে বিবাদী করা হয়েছে। ইউরোপে আক্রমণ করবে না রাশিয়া, লিখিত গ্যারান্টি দিতে প্রস্তুত পুতিন। রাশিয়া অন্য কোনো ইউরোপীয় দেশকে আক্রমণ করবে না, এই বিষয়ে লিখিতভাবে গ্যারান্টি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা অভিজাত শ্রেণীর কিছু নেতা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন পুতিন ইউরোপে হামলা করতে পারে, তবে অন্য কোনো দেশে আক্রমণ করার ইচ্ছার দাবিকে পুতিন মিথ্যা এবং সম্পূর্ণ অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার ২৭ নভেম্বর কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রাশিয়ার নেতৃত্বাধীন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার একটি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে পুতিন বলেন, সত্যি কথা হলো আমরা কখনোই এটা করার ইচ্ছা করিনি, কিন্তু যদি তারা আমাদের কাছ থেকে এটা শুনতে চায় তাহলে আমরা এটা নথিভুক্ত করব। এরপর আর কোনো প্রশ্নই থাকে না। ইউক্রেন যুদ্ধের অবসানের প্রচেষ্টা সম্পর্কে প্রশ্নের জবাবে পুতিন যুক্তরাষ্ট্র সমর্থিত ২৮ দফা শান্তি পরিকল্পনার সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাটি ভবিষ্যতের চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে। পুতিন বলেন, রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে গভীর আলোচনার জন্য প্রস্তুত, তবে তিনি এ বিষয়েও সতর্ক করেন যদি প্রয়োজন হয় মস্কো যুদ্ধ চালিয়ে যেতে এবং ইউক্রেনের আরও অংশ দখল করতে প্রস্তুত। তিনি পুনরায় ব্যক্ত করেন, যুদ্ধ বন্ধের একটি মৌলিক পূর্ব শর্ত হল পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের দোনেৎস্ক এবং লুহানস্ক থেকে ইউক্রেনীয় সৈন্যদের প্রত্যাহার করা। রুশ নেতা বলেন, ইউক্রেনীয় সৈন্যদের বর্তমানে তাদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে, তাহলে লড়াই বন্ধ হয়ে যাবে। যদি তারা পিছু হটে না তাহলে আমরা সামরিক উপায়টি অর্জন করব। ইউক্রেন বলেছে, এই ধরনের প্রত্যাহার তাদের রাজধানী কিয়েভে রাশিয়ার আক্রমণের পথ উন্মুক্ত করে দেবে। পুতিন আরও পরামর্শ দিয়েছেন, তিনি কিয়েভের সঙ্গে আলোচনার মাধ্যমে মীমাংসার জন্য উন্মুক্ত, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার অবৈধ, তাই তাদের সঙ্গে কোনো চুক্তি সই করা আইনত অসম্ভব। পুতিন বলেন, ২০২৪ সালের মে মাসে জেলেনস্কির প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরে নির্বাচন আয়োজনে ব্যর্থ হওয়ার পর জেলেনস্কির শাসন অধিকার হারিয়েছিল। পশ্চিম তীরে আত্মসমর্পণ করা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে আত্মসমর্পণকারী এবং নিরস্ত্র অবস্থায় থাকা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার ২৮ নভেম্বর এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি টিভির সংবাদে নৃশংস এই ঘটনার ফুটেজ দেখানো হয়। ফুটেজে দেখা যায়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর জেনিনে সশস্ত্র ইসরায়েলি বাহিনী একটি ভবন অবরুদ্ধ করে আছে। সেখান থেকে দুই যুবককে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। তারা নিরস্ত্র ছিল, তাদের শার্ট তুলে বারবার সেটি দেখানোর চেষ্টা করছিলেন এবং মাটিতে শুয়ে পড়ে আত্মসমর্পণ করছেন।
এ সময় দখলদার বাহিনীর কয়েকজন সশস্ত্র লোক তাদের ঘিরে ধরে এবং খুব কাছ থেকে গুলি চালায়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুলিতে যে দুই ব্যক্তি নিহত হয়েছেন তারা হলেন ২৬ বছর বয়সী মনতাসির আব্দুল্লাহ এবং ৩৭ বছর বয়সী ইউসুফ আসাসা। দখলদার বাহিনী বরাবরের মতোই দাবি করেছে, গুলি চালানোর পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তারা আত্মসমর্পণের পরও কেন গুলি চালানো হলো সে বিষয়ে কিছুই বলা হয়নি। জেনিনের গভর্নর কামাল আবু আল রুব এটিকে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, তারা নিরস্ত্র ছিল এবং আত্মসমর্পণ করেছিল। আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলায় তাজিকিস্তানের চীনের ৩ নাগরিক নিহত। আফগানিস্তানের সঙ্গে সংযুক্ত তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র ড্রোন হামলায় ৩ চীনা নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার তাজিক রাজধানী দুশানবেতে নিযুক্ত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। এ অবস্থায় দূতাবাস নাগরিকদের সীমান্ত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাতলনে হামলায় আরও এক চীনা নাগরিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে চীন তাজিকিস্তানকে এসব ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে, তবে এখনও অপরাধীদের শনাক্ত করা হয়নি। বৃহস্পতিবার তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ৩ জনই এলএলসি শাহিন এসএম নামক একটি কোম্পানিতে কাজ করতেন। লক্ষ্যবস্তু হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান থেকেই আক্রমণ চালানো হয়েছে। এতে গ্রেনেড সজ্জিত একটি মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করা হয়। তবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই ঘটনার সঙ্গে জড়িত চক্রটি এমন একটি চক্র যারা এই অঞ্চলে বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা এবং অবিশ্বাস তৈরির চেষ্টা করছে। কাবুল প্রশাসন প্রাথমিক পরিস্থিতির মূল্যায়ন করেছে বলে জানিয়েছে, সেই সঙ্গে তাজিকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার ঘোষণা দিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে বলেন মির্জা ফখরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই বড় ধরনের সংকটে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের দায়বদ্ধতা নেই, ইচ্ছেমতো মন্তব্য করা হচ্ছে এবং রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এসবের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি ও সংগঠিতভাবে মব তৈরির চেষ্টা চলছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে অপপ্রচার চালানো হয় যে মনে হয় এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে। মব তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করে তাকে হেয় করা হচ্ছে। এর ফলে আমাদের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে নির্বাচন ও মত প্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা সবাই অপেক্ষা করছি ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা অপরিহার্য, ভিন্নতা থাকবেই। আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে অবশ্যই সম্মান করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত মানেই শত্রু। তাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হয়। বিএনপি একটি প্রমাণিত রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমান বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধ থাকা পত্রিকাগুলো পুনরায় চালু করেছিলেন। পরবর্তীকালে খালেদা জিয়াও গণমাধ্যমের স্বাধীনতাকে শক্তিশালী করতে কাজ করেছেন। বিএনপির মহাসচিব বলেন, তার দল ঘোষিত ৩১ দফায় গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। এটা শুধু কথার কথা নয়, এটা তাদের পরীক্ষিত কমিটমেন্ট।